বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে দেশে দেখা যাচ্ছে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের ছোঁয়া। দক্ষিণ এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সর্বশেষ নেপালে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট সরকারদের পতন হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারগুলো পালাতে বাধ্য হয়েছে। এর মধ্যে সিরিয়াতেও গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়। এই গণ অভ্যুত্থানের রূপরেখার মধ্যে অনেক কিছুই মিলে যায়, অর্থাৎ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণ অভ্যুত্থানের যে শেপ ছিল, যে রূপরেখা দেখা গেছে, সবগুলোই মিলে যাচ্ছে, মোটামুটি অনেকাংশেই মিলে যায়। গণ অভ্যুত্থানগুলোর দিকে লক্ষ্য রাখলে দেখবেন তরুণরা আন্দোলনে নামছে এবং আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যাদেরকে বলা হচ্ছে জেনজি। 2 দিন আগে আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ মন্ত্রী পরিষদের সদস্যরা পদত্যাগ করে পালাতে বাধ্য হচ্ছে এবং পালানোর সময়ও তাদের অনেকজনকে মারধর করা হচ্ছে। এই ধরনের ঘটনা এর আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশেও ঘটেছে। অল্প সময়ে বিক্ষোভ ও আন্দোলন চাঙ্গা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যাপক ভূমিকা রাখছে। অতীতে আমরা দেখেছি এ ধরনের আন্দোলন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলা নেতৃত্ব দিয়েছে, কিন্তু এখন তা তরুণরাই করছে। আরও লক্ষণীয়, এই তরুণরাই এখন আন্দোলন চালিয়ে যেতে রাজনৈতিক দলগুলোর গণ্ডিতে আটকে থাকছে না। অনলাইনের পাশাপাশি অফলাইনেও বেশ শক্তিশালী হয়ে উঠছে তরুণদের কমিউনিকেশন বা আন্দোলনের পলিসিগুলো। দক্ষিণ এশিয়ার তরুণদের প্রতিবাদী ও আন্দোলনমুখর হয়ে ওঠার নেপথ্যে আরেকটি প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক অর্থনীতি, অর্থাৎ কর্মহীনতা এবং কর্মসংস্থানের অভাবে তরুণরা আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন করা শুরু করেছে। কর্মহীনতার কারণে 2022 সালে শ্রীলঙ্কায় তরুণদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো বিরোধী হয়ে উঠতে দেখা যায়। বাংলাদেশেও 24 জুলাই আন্দোলন শুরু হয়েছিল কর্মসংস্থানের বৈষম্য দূর করতে তথা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। পরে সেটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। নেপালেও তরুণরা রাজপথে প্রথম নেমেছে। আরেকটি বিষয় খুবই লক্ষণীয় যে তরুণদের আন্দোলন আগের মতো কেবল দাবি দেওয়া পূরণের মতোই সীমাবদ্ধ থাকছে না, তারা একেবারে সরকারের পতন ঘটিয়ে দিচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে একই চিত্র দেখা যাচ্ছে। তরুণরা এখন রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে। জেনজিদের আন্দোলন শুধু সরকারের বিরুদ্ধে নয়, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায় গণ অভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় স্থাপনাগুলো ব্যাপক ভাঙচুর, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিবালয় ভবনগুলো, ঐতিহাসিক স্থাপত্য বা ভাস্কর্য প্রভৃতিতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জাতীয় ইতিহাস ঐতিহ্যের অনেক স্মারক বিনষ্ট করা হয়েছে, এটা নিঃসন্দেহে জঘন্যতম কাজ। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পাল্টাতে তরুণরা কতখানি পারবে সেটা ভিন্ন কথা, কারণ আন্দোলন এক জিনিস, পলিসি মেকিংয়ের মাধ্যমে সরকার পরিচালনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা সব দাবি মেটানো সম্ভব হবে কি না জানি না, অন্তত যদি রাষ্ট্রীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিকতার উন্নত মান বজায় রাখা যায়, তবে ভবিষ্যৎ সুন্দর এবং আলোকিত হবে বলে মনে করি, ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ছোট করে বলে রাখি, বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ব্যানারে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের অধিকাংশই নীতি নৈতিকতা হারিয়েছে। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ লেনদেন, দখলদারিত্বের কাজে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে। তাই তাদেরকে বলতে চাই এসো আলোর পথে,
একসাথে দেশ গড়ি। আলোর পথে এসো, কালো পথ ছেড়ে শান্তি সৌহার্দ্যে একসাথে বেড়ে উঠি। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ি। ধন্যবাদ সবাইকে।